বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈনুদ্দিন আহমেদ খান বাদল, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মঈনুদ্দিন আহমেদ খান বাদল, বাংলাদেশের রাজনীতিতে আমরা লক্ষ্য করছি যে এক পক্ষের, এটি একটি ধারণা এখন সবার মধ্যে আছে যে এক পক্ষের একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা বা একরোখা বা একগুয়েমি বা জেদি মনোভাব এবং অন্য পক্ষের বিভ্রান্ত ভুল রাজনীতি দেশটাকে একটা অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এই জায়গাটাতে যে রাজনীতিকরা বা রাজনৈতিক দলগুলো ভারসাম্য সৃষ্টি করতে পারতেন, তারাও দুপক্ষের কোনো না কোনো দিকে ঝুঁকে পড়েছেন এবং তার একটা প্রভাব পড়েছে সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষের মধ্যে। ফলে বাংলাদেশের সমাজ রাষ্ট্র একটি ভারসাম্যহীন অবস্থার মধ্যে পড়েছে। আপনি কতটা একমত পোষণ করবেন এই জায়গায়, এবং যদি একমত পোষণ করেন সেখানে আপনার বা আপনার দলের দায় কতখানি, সেটিও যদি একটু আলোচনায় নিয়ে আসেন। আপনারটা ঠিক প্রশ্ন নয়, আপনি কিন্তু মন্তব্য করে ফেলেছেন, এরকম একটা ধারণা আছে। জি, মন্তব্য করেছেন। আপনার প্রশ্নটা হলো আপনার মন্তব্যের সাথে আমি একমত কি একমত নই, সে প্রশ্নে আমি একটা পরিষ্কার কথা বলি। আপনার অনুষ্ঠানেও বলেছি বহুবার, এখনকার পরিস্থিতি নিয়ে কোনো বিস্তারিত কথায় না গিয়ে আমি কয়েকদিন আগে অন্য একটা চ্যানেলে যে কথা বলেছে সেটা বলেই শুরু করি। এই যে জঙ্গিপনা যা দেখছেন, এটাকে দিস উইল বি কন্ট্রোলড, এটাকে কন্ট্রোল আজকে বলে যাচ্ছি। It will not even take 120 days. It will be controlled. কন্ট্রোল বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে মাত্রাটা কমে আসবে, যে এখন হলিউডে জানার মতো হবে না, একক টার্গেট হবে বা সিঙ্গেল টার্গেট হবে, এই না এরকম। আমি বলছি সারা পৃথিবীতেই হচ্ছে যেটা, সেটা থেকে আপনার মুক্তি নেই। কিন্তু জঙ্গিপনার যে থ্রেটটা হয়েছিল, এই থ্রেটটা এখানে অন্তত আপাতকালীন সময়ের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। Let me put my own words rightly. These will be controlled ruthlessly. That is the right word. এবং এটা আমি খুব পরিষ্কার চোখে দেখছি। সুতরাং এটা আমার কাছে খুব প্রকট বড় সমস্যা নয়। আমার কাছে যেটা সমস্যা সেটা হলো যে জঙ্গিপনা, এই তৎপরতা, এটার বিরুদ্ধে স্বাভাবিকভাবে আমাদের একটা জনমত আছে আমাদের দেশের। এটাকে এখানে তো মানুষের যে নিরাপত্তাহীনতা সেটি বাড়ছে, এবং এই যেখানে আপনি কমবে বলছেন সেখানে এই বাড়াবার জন্য আবার অনেকেই অভিযুক্ত করছেন। আপনি গণমাধ্যমে কথা শুনবেন এবং লেখালেখি করেও দেখবেন যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করা হচ্ছে, এবং বিশেষ করে বিদেশিদের নিরাপত্তাহীনতা অনেক বেশি। যারা বলছেন আমি ওনাদের সাথে দ্বিমত প্রকাশ করছি, খুব পরিষ্কার ভাবে দ্বিমত প্রকাশ করছি। আমি একটা সময় দিয়ে বলছি 120 days টিকবে না। আমি কথাটা শেষ করলে বুঝে যাবে এক্স্যাক্টলি ওয়্যার আই স্ট্যান্ড। আমার কাছে অনেক বড় বিপদ যেটা মনে হচ্ছে, সেই বিপদটা হলো জঙ্গিবাদকে ঠেকাবার জন্য বা তাদের তৎপরতাকে নিশ্চিহ্ন করার জন্য আমরা যে পরিমাণ তৎপর, ঠিক একইভাবে যদি আমি বলি গণতন্ত্রকে গভীরভাবে প্রথিত করা, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে বিল্ড করা, এই ক্ষেত্রে একজন সাংসদ হিসাবে আমি অন্য কারো ব্যাপারে কিছু বলবো না, আমি নিজের ব্যাপারেই বলি। আমি গত 8 বছরে কোনো খুব যে বড় সাফল্যজনক কিছু অর্জন করতে পেরেছে এই ব্যাপারে, সেটা আমি মনে করি না। এটা আমার কাছে একটা সংকট, যেটা অনেক বড় সংকটের জন্ম দিতে পারে। আমার দ্বিতীয় যে ব্যাপারটি,
আমার চোখে লাগে সেটা হলো যে যতই দিন যাচ্ছে আমি লক্ষ্য করছি যে ইফ ইউ সে অ্যাবাউট ডেভেলপমেন্ট হয়েছে একটা, সেটা দৃষ্টিগ্রাহ্য, হাত দিয়ে স্পর্শ করা যায়। কিন্তু প্রশ্নটা হলো যে এই ডেভেলপমেন্টের পাশাপাশি মানে এই বৃদ্ধ বয়সে এসে যারা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ তরুণদেরকে যখন আমি তাকাই তখন আমি দেখি যে আমাদের দেশে the youth who can contribute, meritorious, effective youth যারা কন্ট্রিবিউট করতে পারে, তাদের কাছে রাজনীতি এখন যোজন যোজন দূরের ব্যাপার। যারা আমেরিকানদের মতো কথায় কথায় ঘাট তুলে এরকম বলে আই এম নট ইন্টারেস্টেড, তো ওনারা ইন্টারেস্টেড না। ওনাদের কথা বাদ দিলাম, আমি তারুণ্যের এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ কাউকে অ্যাট্রাক্ট করতে পারছি না। সুতরাং রাজনীতিতে যারা সংযুক্ত হচ্ছেন, আমি চতুর্দিকে আবর্জনা দেখি এবং এই একদিকে গণতন্ত্র দৃঢ়মূলে প্রথিত করার প্রশ্নটি, অন্যদিকে এই স্রোতে ভেসে আসা বিশাল কচুরিপানার ঝোপ, এ দুটো আমাকে যদি বলেন এ দুটোর ব্যাপারে আমি অনেক বেশি শঙ্কিত যে এই জায়গায় আমরা খুব এফেক্টিভ কাজ করতে পারছি না। সেখানে যদি আমাকে বলেন, আমি দায় নিয়ে বলছি, যে আমি নিজের উপর দায় নিয়ে বলছি যে এই জায়গায় খুব বড় ধরনের অর্জন এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। সো আমি এই জায়গায় শেষ করতে চাই। আমার প্রাইমারি কনসার্ন এই যেটা বলছেন, দিস ইজ আ ওয়ার্ল্ড ফেনোমেনা। আমি ডিটেইলসে বলতে পারবো এটাকে কিভাবে কে হ্যান্ডেল করছে, কারা হ্যান্ডেল করছে, কিভাবে এটা উত্থান হচ্ছে, কিভাবে এটা শেষ হতে পারে, ওইটাতে এই মুহূর্তে না গিয়েও বলছি, আপনাকে সময় দিয়ে বললাম 120 দিন। আর যেই শূন্যতাটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমি এক লাইনে এভাবে শেষ করব যে ডেভেলপমেন্টটা হয়েছে এবং ডেভেলপমেন্টের একটা গতিও আছে, সেই ডেভেলপমেন্টটা কেন জানি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। সেই জায়গাটাতে যে শূন্যতা, সেটাকে যদি খুব দ্রুত কভার আপ করতে না পারে তাহলে আমাদেরকে খেসারত দিতে হবে। আসিফ নজরুল, কি নিয়ে বলবো? প্রশ্ন আমি একটু এসেছিলাম, উত্তরটা আপনি শুনলেন? জি, আমি শুনলাম। উনি প্রথম যেটা বলেছে বাদল ভাই, যে এবং যেটিকে আমার মন্তব্য হিসেবে উনি বলছে, আমি সেটি সম্পর্কে আসবো। প্রথমত উনি জঙ্গিবাদের বিরুদ্ধে যেটা বলেছেন সেটা আমি মনে করি নির্দিষ্ট দিনক্ষণ দিয়ে তো বলা সম্ভব না, তবে আমি মনে করি সরকার আমরা যতই সমালোচনা করি, হোলি আর্টিজানের ঘটনার পরে আমরা যে সমস্ত বিভিন্ন কর্মতৎপরতা, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি, আমার মনে হয় সরকার জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আন্তরিক আছে এবং কিছু ক্ষেত্রে তারা সাফল্য পেয়েছে। বিশেষ করে আমি কল্যাণপুরের ঘটনাটা বলবো, যেটা আমাদেরকে অনেককে অনেক স্বস্তি দিয়েছে। কারণ আমি নিজে বিশ্বাস করি, আপনাকে আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে কল্যাণপুরের ঘটনাটা, ওখানে যে প্রকৃত জঙ্গি আপনার এনকাউন্টারে নিহত হয়েছে এবং আমরা যে জঙ্গিবাদের ভয়াবহ অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, এটা কিন্তু বহু মানুষ প্রথমে বিশ্বাস করে নাই। কারণ বাংলাদেশের পুলিশ, তারপর বিভিন্ন সিকিউরিটি এজেন্সি, এরা এত মিথ্যা গল্প অনেক বছর যাবত বলে এসেছে, কোনো সত্যি ঘটনাও বিশ্বাস করতো না। আমি নিজেও প্রথম বিশ্বাস করি না, প্রথম শুনে বলেছে এটা বানানো হয়তো, কিন্তু বিভিন্ন সোর্সে খবর পেয়ে পরে আপনার বিশেষ করে রিপোর্টাররা ওখানে কোনো মানে ফ্লস খুঁজে পান, বানানো গল্প এই ধরনের কোনো এলিমেন্ট ছিল না। বিশেষ করে আমার নিজের পরিচিত একটা লোক কাছাকাছি এলাকাতে থাকতো, আমি তার মুখে যখন ডিটেইল ঘটনা শুনেছি, তাদের বাসার ছাদ থেকেই পুলিশ অ্যাকশনে গিয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড়, ওই ঘটনার পরে মানে এইটা অনেক বড় একটা সাফল্য পুলিশের জন্য। হোলি আর্টিজানেরটা যেমন অনেক বড় ব্যর্থতা, কল্যাণপুরেরটা অনেক বড় সাফল্য। সম্ভবত এই কারণেই আমরা মানে আল্লাহর অশেষ রহমত এখন পর্যন্ত আর বড় ধরনের কোনো জঙ্গিবাদের হামলার শিকার হই নাই। তা আমার কাছে মনে হচ্ছে সরকারের সমস্ত সিকিউরিটি এজেন্সি, পুলিশ, আর্মি যারা ইনভলভ আছে, র্যাব, তারা প্রত্যেকে এই ব্যাপারে এখন সিনসিয়ার আছে এবং ফোকাসড আছে। এটা একটা দিক। কিন্তু ধরেন সিকিউরিটি এজেন্সি, পুলিশ, র্যাব তারা ফোকাস থাকলো, এই ফোকাসটা কতদিন কন্টিনিউ করা যাবে?
এটা আপনারা যারা মনে করেন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জঙ্গিবাদ দমন করা সম্ভব ভালো, সম্ভব হলে ভালো, কিন্তু আমরা জঙ্গিবাদের যে প্যাটার্ন দেখি, আপনি যদি পৃথিবীর সবচেয়ে সামর্থ্যবান দেশগুলোকেও দেখেন, ফ্রান্সের মতো দেশ, আমেরিকার মতো দেশ, তারা পারছে না তো কন্টেইন করতে, রেকার করে। কারণ জঙ্গি যারা বাদে এখন আধুনিক জঙ্গিবাদের সাথে যারা জড়িত আছে তারা তো বোকা না, হয়তো ওরা ঘাপটি মেরে আছে, কোনো এক সময় রিসার্ফেস করতে পারে। তা আমি মনে করি জঙ্গিবাদের আমি নিজে বিশ্বাস করি বাংলাদেশে কিন্তু বড় ধরনের জঙ্গিবাদী তৎপরতা কোনো কারণই ছিল না, কোনো কারণই নাই। কারণ বাংলাদেশের মানুষ ধর্মীয় সহিষ্ণুতা এবং এখানে ক্ষণকালের জন্য যখন জঙ্গিবাদের উন্মেষ ঘটে, সোসাইটি কিন্তু সেটাকে কন্টেইন করে ফেলে। আপনি দেখেন বিএনপির আমলে আপনার মনে আছে যে সুইসাইড অ্যাটাকের কিছু ঘটনা ঘটেছিল, কই সেটা রেস্ট তার কিছুই ছিল না, অনেক বছর যাও ছিল না। এখন যেটা ঘটেছে এটার সাথে আপনার বৈশ্বিক ফেনোমেনার কানেকশন থাকতে পারে। আবার দেশে যে আপনার একটা চরম হতাশা বিরাজ করছে, গণতান্ত্রিক রাজনীতি চর্চার একটা চরম সংকট তৈরি হয়েছে মানুষের মনে, বা হতাশা, ক্রোধ, ক্ষোভ বা অ্যাক্সেস টু ইন্টারনেট, যে কোনো কারণ থাকতে পারে। আমরা তো ওইভাবে রিসার্চ করে বলতে পারি না, যে কোনো একটা কারণ থাকতে পারে, দেশীয় কিছু কারণ থাকতে পারে, ইন্টারন্যাশনাল কিছু কারণ থাকতে পারে। কিন্তু আমি মনে করি অ্যাজ ফার এজ সিকিউরিটি এজেন্সি আর পুলিশের কনসার্ন, এই দিকটাতে অন্তত এই পার্টিকুলার দিকটাতে সরকার আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত সঠিক পথে এগোচ্ছে। কিন্তু জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলার জন্য আরো যে কারণগুলো দরকার, ধরেন আপনি বাদল ভাই ইয়াংদের কথা বলে, ওনারা ইয়াং বয়সে বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলন করেছেন। আজকে ইয়াংদের সামনে কোন রাজনীতি করার কোন স্কোপ আছে? উনি বলেন বিমুখতা সৃষ্টি করেছে কে? বিমুখতা সৃষ্টি করেছে শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনারা। এবং আপনারা তাদের পক্ষ হয়েছেন, কারণ আপনারা ডাক সলিউশন দেননি কেন, রাগ সলিউশন দেননি কেন, চাক সলিউশন দেননি কেন? বাংলাদেশের সামরিক শাসকরা সকল ছাত্র সংসদের ইলেকশন দিয়েছে এবং ছাত্র সংসদ ইলেকশন থেকে অনেক নেতৃত্ব বেরিয়েছে। আপনি আজকে যদি আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বের একটা অংশ দেখেন, অনেকেই নির্বাচিত ছাত্র সংসদে ছিলেন, অনেকেই যারা সরকারের পরে মন্ত্রীও হয়েছেন। আপনি এই সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছেন। আপনি রামপালের বিরুদ্ধে ছাত্ররা একটা মিছিল করলে, আপনার মনে আছে যে যখন জোনায়েদ সাকিদের দল যাচ্ছিল, সেখানে পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দেন, যেটা সরকারের বিরুদ্ধে আন্দোলন না। আমি একটা উদাহরণ হিসেবে রামপালের কথা বললাম। আপনি কোন রকম ভিন্ন মত পোষণ করার সুযোগ দিচ্ছেন না। কারো বিরুদ্ধে একটা কথা অভিযোগ করা যে ভুয়া খবর নাকি ছাপা হয়েছে, এই জন্য সম্পাদক গ্রেফতার করে নিয়ে বন্ধ করে দিচ্ছেন। এইরকম একটা পরিস্থিতিতে তরুণরা যদি রাজনীতি চর্চার প্রতি বিমুখ বা ভীত হয়ে থাকে, তো সরকারের দায়, এবং শুধু এই সরকারের না, 91 সনের পর থেকে যে সরকারগুলো এসেছিল তাদের দায় দায়িত্ব এটা। তখন এইরকম একটা রাজনৈতিক বিমুখ পরিবেশে, এমন যেখানে স্বচ্ছতা নাই মতামতের, কে কি চিন্তা করছে সেটা নাই, পরস্পরের প্রতি অবিশ্বাস, পরস্পরের প্রতি সন্দেহ, ঘৃণা, এই সমস্ত পরিবেশ আপনার জঙ্গিবাদের জন্য একটা সহায়ক পরিবেশ। এই ধরনের পরিস্থিতিকে আরো বড় ধরনের একটা চিন্তা ভাবনা থেকে, সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে দূর করার কোনো চেষ্টা সরকারের নাই। সিকিউরিটি এজেন্সিকে ব্যবহার করে যতটুকু করা দরকার সেটা করছে। বরং আমার কাছে মনে হয়েছে জঙ্গিবাদের ইস্যু সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। যেমন আপনি যদি লক্ষ্য করে দেখেন, আবার একটা রামপালের উদাহরণ দেখাই। আনু মোহাম্মদরা যখন রামপালে মিছিল করছিল, তখন আওয়ামী লীগের একজন নেতা বলেছেন দেশে জঙ্গিবাদ নিয়ে এত বড় একটা সমস্যা, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা না বলে তারা রামপালের বিরুদ্ধে বলছে। তখন আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে লেখা দেখেছি, জঙ্গিবাদের আক্রমণ ঘটেছে দেখে আপনারা কি রামপাল চুক্তি বন্ধ রেখেছেন? আপনারা কি আপনাদের খাওয়া দাওয়া বন্ধ রেখেছেন? আপনারা কি ওই পারমাণবিক আণবিক শক্তির যে কেন্দ্রটা রূপপুর এটাকে বন্ধ রেখেছেন? আপনারা কি বিভিন্ন জায়গায় উদ্বোধন বন্ধ রেখেছেন? আপনারা সবই করতে পারবেন, আর জঙ্গিবাদ হয়েছে দেখে বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত কিছু বন্ধ করে সরকার যাই করবে অন্ধভাবে সমর্থন দিতে থাকবে। এই ধরনের একটা খুবই হাস্যকর চিপ একটা পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়ার চেষ্টা সরকারের মধ্যে আছে। এটা আপনার যুদ্ধ অপরাধীর বিচারের সময় হয়েছিল, যুদ্ধ অপরাধীর বিচার চলছে, এখন কিসের গণতন্ত্র, কিসের অন্য ধরনের কোনো কথাবার্তা বলা দরকার নেই। এটা আপনার এই সরকার একটা অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমার কথা হচ্ছে কি, আমি বাদল ভাইয়ের সাথে একমত, জঙ্গিবাদের সমস্যা বাংলাদেশের সমাজের যে প্রকৃতি, অবশ্যই বাংলাদেশের সমাজ জঙ্গিবাদকে প্রতিরোধ করবে। বাংলাদেশের মানুষ কোনোদিন জঙ্গিবাদকে সমর্থন করবে না। এই ধরনের নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ড যারা ঘটায়, বাংলাদেশের মানুষ কোনোদিন তাদেরকে সহ্য করবে না। টুডে টুমোর এটা যেমন হবে। কিন্তু উনি যে আরো অনেক গভীরতর ক্রাইসিসের কথা বলেছেন, বাংলাদেশে উনি রাজনীতি শূন্যতার কথা বলেছেন। আমি আরো স্পেসিফিক্যালি বলবো যে গণতন্ত্র শূন্যতা যে তৈরি হয়েছে, আজকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করা বা প্রথিত করবার কাজটা করা যায়নি, কাজটা করা যায়নি। গণতন্ত্র শক্তিশালী করার কাজটা প্রথমে আসবে, ফাউন্ডেশনটা হচ্ছে ফ্রি অ্যান্ড একটা ফেয়ার ইলেকশন। আজকে আমরা 91 এর পর থেকে প্রায় আপনার 2009 সাল পর্যন্ত একটা ভারসাম্যমূলক রাজনীতি দেশে দেখেছি। এবং আজকে আপনি বাংলাদেশে যত সামাজিক উন্নয়ন সূচক আছে, যত জিডিপির উন্নয়ন আছে, সবকিছু দেখবেন এই সময়ের মধ্যে হয়েছে। বিকজ একটা ভারসাম্যমূলক রাজনীতি ছিল, সরকার যা ইচ্ছা করতে পারতো না, একটা শক্তিশালী বিরোধী দল ছিল, বিরোধী যদি সংসদেও নেওয়া যেত তাও শক্তিশালী ছিল।
বিরোধী দলের প্রেজেন্সটাকে সরকারকে মাথায় রাখতে হতো, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সরকারকে মাথায় রাখতে হতো যে সামনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ইলেকশনগুলো হতো, যে আমরা ক্ষমতা হারাতে পারি। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 1991 সনের পর থেকে দেখা গেছে ক্ষমতাসীন দলগুলো বারবার পরাজিত হয়েছে ইলেকশনে, তত্ত্বাবধায়ক সরকার ছিল দেখে। আজকে যখন দেশের সামনে এরকম একটা পরিস্থিতি যে আমি যত খারাপ কাজ করি, যত কুশাসন করি, অত্যাচার করি, দুর্নীতি করি, যত নির্মমতাই করি না কেন, ইলেকশন আমি ইচ্ছা মতো করে জিতে আসবো, এরকম একটা পরিস্থিতি থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ সরকারও ভালো কাজ করতে পারে না। এটা হচ্ছে দেশের সবচেয়ে বড় সংকট আমি মনে করি। দর্শকদের জন্য বলছি, এই যে কথাটা উনি বললেন একাডেমিক্যালি হয়তো আমি তো একই কথা অন্যভাবে বলেছি, একাডেমিক্যালি মানে এইভাবে কথা বলা যায়, কিন্তু সমস্যাটা হলো যারা এইভাবে কথা বলেন তারা কতগুলো জিনিস মাথায় নেন না। আমি আই ডু বিলিভ যে আমি অন্তত এই বিতর্কের নির্মোহ মানুষ, চেষ্টা করেছি ক্ষুদ্র মানুষ হিসেবে নির্মোহ থাকতে। সেটা হলো বাংলাদেশের পিকুলিয়ারিটি হলো এখানে একটা 75 হয়েছে, বাংলাদেশের পিকুলিয়ারিটি এখানে একটা 21শে আগস্ট হয়েছে। বাংলাদেশের পিকুলিয়ারিটি হলো দিস ইজ এ পিকুলিয়ার কান্ট্রি, যেখানে হত্যার শিকার আর হত্যাকারী একই সাথে এক্সিস্ট করছে। আপনি খুব ভালো মতো দেখবেন ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটলে প্রবলেম হয়, বাংলাদেশে এটা এক্সিস্ট করছে। এবং এখানে আরো সিরিয়াসলি যদি আমি বলি যে কেউ যখন গবেষণা করবেন তখন তিনি দেখবেন যে 75-এ মুক্তিযুদ্ধের যে ভিত্তি, যে ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে চেতনা, সেটা একটা উল্টে দেওয়ার সচেতন প্রক্রিয়া চলেছে দীর্ঘদিন। 96-এ এসে আবার সেই প্রক্রিয়াটাকে মানে ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলেছে। 2008 থেকে সিরিয়াসলি এই গভর্নমেন্ট চেষ্টা করছে টু পুট দ্য হোল থিং ইনটু দ্য ট্র্যাক। আমি ট্র্যাক বুঝাতে এখানে মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলছি, রাগঢাক করার ব্যাপার না। চেতনা কি বাদল ভাই? মুক্তিযুদ্ধের চেতনা যেই ভিত্তিতে লড়াই করেছি। কি চেতনাটা কি? আমি বাঙালি জাতির জন্য স্বাধীন আবাসভূমি চেয়েছি, আর দুর্নীতিহীনতা গণতন্ত্র আমি বলছি দুর্নীতিহীনতা গণতন্ত্র এই সমস্ত ছিল বলছি তো। আমাকে কথা বলতে না দিলে তো আপনার অসহিষ্ণুতা প্রকাশ। না, আমি আপনার থেকে জানার চেষ্টা করছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাঙালির স্বাধীন আবাসভূমির জন্য গিয়েছি, আমি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য গিয়েছি, আমি সমাজতান্ত্রিক বাংলাদেশের জন্য, আমি ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মানবিক মর্যাদা। সুতরাং এইটাই মুক্তিযুদ্ধের চেতনা, সাদামাটা, অবশ্যই, যেটা আমাদের শাসনতন্ত্র লেখা আছে পরিষ্কার ভাবে। আমার প্রশ্নটি হলো দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ ইজ, এখানে বাস্তবতা হলো যে 75-21শে আগস্টের ঘটনাগুলোর বেনিফিশিয়ারিরা সরাসরি উপস্থিত, এবং এই বেনিফিশিয়ারির প্রশ্নটা এমন ভাবে দাঁড়িয়ে গেছে যে এনারা জঙ্গিপনা যারা করছেন বা জঙ্গিবাদিতার যারা উৎস, যারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের উপরে ছাতা হিসেবে কাজ করছেন। হিয়ার পলিটিক্সটা কমপ্লিকেটেড হচ্ছে। টোটাল মুসলিম বিশ্বের, সকল মুসলিম বিশ্বের একটা দেশও দেখানো যাবে না যেখানে ঠিক এই ধরনের স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে একটা বড় দল এবং একসাথে পথ চলছে। সুতরাং এখানে প্রশ্নটা যেটা দাঁড়িয়েছে, এই প্রশ্নের সাথে সেই ইতিহাসটা দাঁড়িয়ে আছে, ইতিহাসটাও এখানে সমস্যা। যেমন আমি একটা ছোট কথা বলি, বাংলাদেশের হাইকোর্টের রায় আছে, পরিষ্কার ভাবে বলেছে। এখন সেই কথা বলতে গেলেও বলবে যে ওই হাইকোর্টের রায়ও তো ঠিক না। এখন সব কথাই যদি এভাবে বলা হয় তাহলে প্রশ্ন হলো দ্য রিয়েলিটি ইজ বাংলাদেশের পলিটিক্সে, আমি কথাটা শেষ করতে চাই, এবার কারো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, বাংলাদেশের পলিটিক্সে কন্ট্রাডিকশন যেটা, তার মধ্যে অ্যান্টাগনিজম আছে, থাকা উচিত ছিল না বাট আছে। সেই অ্যান্টাগনিজমটা অ্যাজ এ প্রফেসর ইউ নো বেটার দেন মি, যে যদি অ্যান্টাগনিজমটা নন অ্যান্টাগনিস্টিক হয়, এই যে অ্যান্টাগনিস্টিক হয়, তাহলে একজন সার্ভাইভ করবে, আরেকজন চলে যাবে। নন অ্যান্টাগনিস্টিক হলে কিছুটুক ছেড়ে কিছুটুক ধরে করতে পারি, চলার পথটাকেই এক রাখেনি,
যেমন অনেকে কথা বলছেন যে আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা আমি মনে করি, আপনি যে নির্বাচন আপনি বানচাল করে দিতে চেয়েছেন, আপনি নির্বাচনে আসতে চাননি, আপনি নির্বাচনটাকে ধ্বংস করতে চেয়েছেন, আপনি টিকেননি। সো এখন সেটা আপনার পেব্যাক টাইম আপনি পে করছেন, এতে কিচ্ছু না। ইফ ইউ আর আউটউইটেড ইন পলিটিক্স, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। এখন উনি যদি বলেন এই এতগুলো গুন্ডা, এতগুলো এত মিলিটারি, সারা জীবন ভাই মার খেয়ে রাজনীতি করছি, কোন সময় কোন জায়গায় পুলিশ প্রশাসন আমাদেরকে চুমু খায় নাই, বুটের লাথি খেয়ে খেয়ে রাজনীতি করেছি। 1970-তে মুজিব যখন ইলেকশনে যাচ্ছে তখন কি ইউ ওয়ান্ট টু সে দ্য পাকিস্তান আর্মি ওয়াজ বিহাইন্ড হিম? এগুলো না। আমি ঠিক জানি না চ্যানেল আইতে কিংবা এটিএনএ এই যে ইলেকশনটা হলো 5 তারিখ, তার আগে 3 তারিখ আমাকে ডেকেছিল, আমি বললাম, খুব উত্তেজিত হয়ে এসে বলতেছিল, এই দেখেন বালুর ট্রাক দিয়ে যে সব ঘিরে ফেলছে, এইটা কি গণতন্ত্র? তো আমি বললাম যে বালুর ট্রাক দিয়ে গণঅবস্থা, আপনি তো বললেন এটা গণতন্ত্র, আমি তো সর্বনাশ দেখতেছি। বলে কি? আমি তো কষ্ট করে যদি বেগম জিয়া হাঁসফাঁস করে খালি বালুর উপরে দাঁড়াইতে পারে, ট্রাকের উপরে, এবং বলতে পারে আমি গণতন্ত্রের কথা বলতে চেয়েছি বলে চতুর্দিকে ট্রাক, আমি জাতির কাছে বলছি, তারপরও আমি নির্বাচনে গেলাম, আপনারা আমার সাথে থাকেন। আমি যে থিংস উড বি ডিফারেন্ট। এখন প্রশ্নটা হলো, এই বিতর্ক আমরা দুজন এখানে করে লাভ নেই। আমরা হয়তো এমন হতে পারে আমরা একাডেমিক পয়েন্টে একত্রিত হব, অনেক ইস্যুতে একত্রিত হব না। আর এখানে যদি অন্য টাইপের লোকদেরকে বসানো হতো তাহলে দেখা যেত একজন একজনের উপরে জাম করত। বাট এই বিতর্ক করে কোনো লাভ নাই। দ্য ফ্যাক্ট হলো, আমার কাছে যেটা আমি মনে করি, ফ্যাক্ট হলো এই বৈপরীত্য, একটা হোমোজেনাস কান্ট্রিতে আমরা এমন প্রচন্ড বৈপরীত্য নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে কেউ কাউকে দেখবে না। সেজন্য আমি এখনো বলছি, আপনি বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমি সোজা মনে করি, আমি যদি এই জায়গায় দেখতাম 2019-এর নির্বাচন আছে, 2019-এর নির্বাচন আছে, সেই 2019-এর নির্বাচন যদি এই গভর্নমেন্ট পিছিয়ে দিতে চায়, না করতে চায়, তাহলে কিন্তু সমস্ত বিশ্বব্যাপী তার অবস্থাটা খুব কঠিন জায়গায় পড়ে যাবে। সো 2019-কে সে সরাতে পারবে না। তাহলে প্রশ্নটা হলো যে ইফ ইউ পার্টিসিপেট, আপনি এখন কন্টিনিউয়াসলি বলতে থাকেন, চলতে থাকেন, আপনি 2019-এর জন্য প্রিপারেশন নেন, সেই প্রিপারেশন নিতে তো আপনাকে কেউ বাধা দিচ্ছে না। এখন একটা কথা দাঁড়াবে, বলবে যে আমাদের সব মামলা, তো এখন আমি পাল্টা প্রশ্ন করব, বা ওনাদেরকেও এখানে বসতে পাল্টা প্রশ্ন করবে, আপনি বোম মারতে পারবেন, আপনাকে মামলা করতে পারবে না, আপনি এই কাজটা করতে পারবেন, আপনার বিরুদ্ধে মামলা হবে না, আপনি গাড়ি পোড়ায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে মামলা হবে না। সো এই কোয়েশ্চেন, এই ডিবেট চলতে থাকবে। সেখানে আমার কথা হলো, এই ডিবেট তৃতীয় মাত্রায় সমাধান হবে না। তো সমাধানের রাস্তাটা কি? আমি বলবো যে আমি যদি তাদের জায়গায় হতাম, আমি 2019 যেই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কোনো ক্ষমতা বর্তমান সরকারের নাই, আর তা যদি করতে চায় তাহলে সমস্ত বিশ্বের র‍্যাথ, সমস্ত বিশ্বের ঘৃণা কুড়াবে। আমি সেই নির্বাচনটাকে কেন্দ্র করে আগাবো। যেই কথা আপনি এখন বলছেন, এই কথাটাই বলবো, যে একটা বিরোধী দল যদি না থাকে, কথা বলার সুযোগ যদি না থাকে, এবং আমি এটা আপনাকে খুব দৃঢ়তার সাথে বলছি, বহু জায়গায় তো বহুজন যোগাযোগ করছেন, যোগাযোগ শুধু একমাত্রিক না, বহু যোগাযোগের এটাও আছে, আমাদেরকে অন্তত নির্বাচনে অংশ নিতে দেন, আমাদেরকে অন্তত পার্লামেন্টে আসতে দেন, এমন কথাবার্তা হচ্ছে। এবং হঠাৎ করে প্রধানমন্ত্রী বললেন নির্বাচনের প্রস্তুতি নেন, সবটার সাথে সবটার সম্পর্ক আছে, তো নেন, আপনি সেই প্রস্তুতি নেন। আপনার কথাটা আসছে আগাম নির্বাচন দেন, আমি দেবো কেন? আগাম নির্বাচন আমি দেবো না তো, আমি আপনার কথা শুনবো না তো। মাই অ্যাটিটিউড ইজ ভেরি ক্লিয়ার, আমি আপনাকে কাট ডাউন করবো, আপনাকে সাইজ আপ করবো। বহু আগে একবার বলছিলাম তো ওনাদের খারাপ লাগছিল, আমার পলিটিক্সটাই সাইজ আপ করবো। আপনি বলেন যে ইহা অত্যন্ত অগণতান্ত্রিক আচরণ, তাই আমি বলবো যে রাইট, 15 আগস্ট যখন আপনারা কাজ করেছেন তখন অসম্ভব গণতান্ত্রিক আচরণ করেছেন, 21 আগস্টে 12টা গ্রেনেড মেরেছেন, অসম্ভব গণতান্ত্রিক কাজ করেছেন। সো প্রশ্নটা এই বিতর্কে না গিয়ে আমি যেটা পথ খুলি, আমি পথ দেখি, আমার মনে হয় সেই পথে আপনি দ্বিমত করবেন না। আমি তো বলছি রে ভাই, সমস্যা দেখছি, চোখে দেখছি। আমি একবারও বলিনি যে এই বিতর্কের আমি বাইরে,
আমার দায়িত্ব নাই, আমি সাধু পুরুষ তা না। আমি খুব ভালো মতো বুঝছি যে তারুণ্যের কাছে দেশটাকে ছেড়ে দিতে হবে, আমি তাকে ইনভলভ করতে পারছি না, আমি আকৃষ্ট করতে পারছি। বাদল ভাই, আপনি তো খুব ভালো একটা কথা বলছেন যে আমরা তো একজন ঝাঁপাই করবো না, বিতর্ক করবো, এই ভরসায় আপনাকে আমি কয়েকটা কথা বলি। এখন খুব অনেস্টলি বলি, আপনাদের মতো মাঠ পর্যায়ে তো পলিটিক্স করি নাই কখনো, কিন্তু ধরেন আমরা তো অনেক বছর জার্নালিজম করেছি। আমি জানি না আপনি জানেন কিনা, আমি স্টুডেন্ট লাইফে বেগম জিয়া, শেখ হাসিনা আমাদের অনেকবার ইন্টারভিউ নিয়েছি, অনেকবার, 88, 89-এ। আমি আমার সরল ভাবে যে জিনিসটা বুঝি, কয়েকটা জিনিস আপনাকে বলি, আমাদের ভিউ পয়েন্টটা তো আপনাদের জানা দরকার, আমরা কি ভাবি। ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম, ধরেন 15 আগস্ট 21 আগস্ট হয়েছে দেখে তর্কের খাতিরে না, আপনি কথাটা শেষ করতে দিবেন না, বুঝবেন না, সহযোগিতা করতেছি এই যে তর্কের না, তর্কের খাতিরে বললে তোমার ভুল বুঝবে। আমার কথা ভুল বুঝবেন না, আমি বললাম তর্কের খাতিরে ধরে নিলাম 15 আগস্ট এবং 21 আগস্ট দুটোই বিএনপি করেছে। 15 আগস্ট বিএনপি করেছে না, এখানে সন্দেহ আছে, বিএনপি তো জন্মই হয়নি তখন, ঠিক না? বিএনপির পিতার জন্ম হয়েছে, বিএনপির পিতা জন্ম হয়েছে, ওটা এখন আপনার ধরেন ওইটা তো এই ঝগড়াঝাটির মধ্যে আমি যেতে চাই না, ওটা তো অনেকে জাসদকেও দোষ দেয় যে আপনার সৈয়দ আশরাফই বলেছে যে জাসদের একাংশ। আমি বলছি যে জাসদকে দোষ দেওয়ার প্রশ্নে, আচ্ছা আমি আপনার কথা শেয়ার করি, একটু সহযোগিতা করি। আমি অলরেডি পার্লামেন্টে বলেছি, ইউ ওয়ান্ট টু ওপেন দ্য প্যান্ডোরাস বক্স, সো বি ইট। না, আমি বললাম কি, ধরেন তর্কের খাতিরে বললাম, জেনে বুঝেই বলেছি, তর্কের খাতিরে ধরে নিলাম 15 আগস্ট 21 আগস্ট দুটাই বিএনপি করেছে, মানে সেন্ট্রাল লিডারশিপের ডিসিশন অনুযায়ী করেছে। তার মানে কি যদি ওরা করে থাকে তাহলে কি দেশে আর ফেয়ার ইলেকশন দেওয়ার দরকার নাই? আপনি তাকে প্রবলেমে ফেলেন, আপনি তার বিরুদ্ধে মামলা করেন, 15 আগস্ট 21 ঘটনার জন্য যারা দায়ী আছে তাদের ন্যায় বিচার করে সর্বোচ্চ শাস্তি দেন, অবশ্যই দিবেন, কেন দিবেন না? 15 আগস্ট জাতির জনককে হত্যা করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা আমরা বাংলাদেশটা পেয়েছি যার জন্য তাকে হত্যা করা হচ্ছে, বিচার করেন, সমস্ত বিচার করেন। এই বিচারে আপনি যে বললেন যে 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যার যে বিচারটা হয়েছে, এই পুরা রায়ের মধ্যে আপনি যেভাবে বলছেন যে বিএনপির পিতা মানে আপনি জিয়াউর রহমান সাহেবকে ইন্ডিকেট করেছেন, এই পুরা এত বড় একটা বিচার হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2 বার বিচার কার্যের কিছু কিছু অংশ হয়েছে, উনি ইনিশিয়েট করেছে। এখানে তো বলা হয় নাই জিয়াউর রহমান সাহেব এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আপনি কি এটা পড়েছেন পুরোটা? আমি পড়েছি এবং একটা কথা বলি, এই রায় থেকে এই কথা নাই, জিয়াউর রহমানরা যেভাবে ক্ষমতা দখল করেছে তার সমস্ত কিছু অবৈধ, এই প্রশ্নটি সেটা তো আছেই, সেটা তো অবৈধ, তাইলে এই রায়ের অন্য একটি কেসে কি নাই যে জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি? ঠিক আছে, ধরে নিলেন জিয়াউর রহমান রায় সবকিছু করেছে, এই জন্য কি দেশে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে হবে না? এটা অন্য পয়েন্ট, আমি শেষ করি, আমি আপনার কথা বলতে কথা বলি নাই। ধরেন আমরা তর্কের ক্ষেত্রে এই জন্যই বললাম যে 15 আগস্ট 21 আগস্ট দুইটাই বিএনপি সেন্ট্রাল লিডারশিপ ডিসিশন নিয়ে করেছে, তাই জন্য কি এই সরকারের সাংবিধানিক এই দায় থেকে রেহাই পেয়েছে, দেশের ইলেকশন দিতে হবে না? এই জন্য মানে এই দুটো জিনিস অদ্ভুত, এই দুটো জিনিস রিলেট করা যায় না। যারা করেছে আপনি তাদের বিচার করবেন। 15 আগস্ট 21 আগস্ট হয়েছে দেখে আপনি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিবেন না, এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? এটা পৃথিবীর কোন গণতন্ত্রের ভাষা? একটু খালি বলি, একটা আলোচনা, আমাদের আলোচনা খারাপ হবে না। আমি বলছি যে কে বলছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেবো? ইলেকশনের মধ্যেই তো আছে, একটার পর একটা আছে তো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে বাদল ভাই যখন বললো নির্বাচন বর্জন করা, ডেফিনেটলি এটা বিএনপির বিরাট ভুল হতে পারে, এগেইন তর্কের খাদ্যে, কারণ আমরা তো মেপে দেখি নাই নির্বাচন বর্জন কি এর আগে করে গণতন্ত্রকে আরো সুদৃঢ় করা হয় নাই? আমরা যখন 1988-এ সবাই নির্বাচন বর্জন করেছি, ওটার ফলাফল হিসাবে গণতন্ত্র আরো সুদৃঢ় হয় নাই? 1996-এ যখন বিএনপি একটা ভুয়া ইলেকশন করতে গেছে, এটা যখন সবাই বর্জন করেছে, সেটার ফলটা কি ভালো হয় নাই? বিএনপি কি তখন একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেয় নাই? তো আপনি যদি পক্ষ প্রতিপক্ষ ধরেন যে বাংলাদেশে আমার একটা দেশ আছে, বিএনপি কে ধ্বংস করে দিব, এট দ্য কস্ট অফ হোয়াট? এটা করতে গিয়ে তো আপনি ফ্রি ফেয়ার ইলেকশন, দেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশন, দেশের ভিন্ন মত চর্চার সুযোগ, দেশের মানবাধিকার সবকিছু ধ্বংস করে দিচ্ছেন। যদি করতে চান করেন, কিন্তু আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে যে নির্বাচন বর্জন করলে আমি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে পারবো না। নির্বাচন বর্জন করেছেন দেখে আর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে না। 15 আগস্ট 21 আগস্ট হয়েছে থেকে বাংলাদেশে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে না। এগুলি কোন সংবিধান, কোন গণতন্ত্রের ভাষা না। যারা অন্যায় করবে বিচার করবেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের দায়িত্ব আমি খালি একটু সহযোগিতা। একবারও বলিনি, আপনি বলেছেন। এই যে এইটার সাথে আমি একটা কথা বলি না, এইভাবে ডায়লগ করে আগে কোনো অসুবিধা নেই। আমি বলতে চাচ্ছি, আমি অন্যদের মতো ওই জাগলারি অফ ওয়ার্ডসে যাই নাই, আমি সোজা সাপটা কথাটা বলেছি। আমি সোজা সাপটা বলেছি অ্যান্টাগনিজম আছে, অ্যান্টাগনিজম প্রতিটি ছত্রে ছত্রে দেখা যায়। সেজন্য
এই অ্যান্টাগনিজমের প্রতিফল হলো রাজনীতিটা এরকম অবস্থায় দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি বলছি, আমি বাস্তব অবস্থাটাতে বলছি, বিএনপিকে সাইজ আপ করার জন্য যত পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ এই সরকার নেবে, এবং সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে ইন দ্য নেম অফ ল। আপনি চুরি করেছেন, আপনার বিচার হচ্ছে, আপনি ডাকাতি করেছেন, আপনার বিচার হচ্ছে, আপনি এইটা করেছেন। আপনারা কিন্তু এই ধরনের পদক্ষেপের প্রতিপক্ষ ছিলেন একসময়, তখন আপনাদের কাছে আওয়ামী লীগের জিনিসগুলোকে জাস্টিফাই মনে হতো? যখন আপনারা জাসদ রাজনীতি করতেন, আওয়ামী লীগ যখন আপনাদেরকে সাইজ আপ করার চেষ্টা করেছে, বিভিন্ন বাহিনী গঠন করে, খুন করে, তখন আপনাদের আওয়ামী লীগ এটার উত্তরটা, তখন আপনারা আওয়ামী লীগের পদক্ষেপগুলো জাস্টিফাই মনে হতো? এটার উত্তরটা শোনেন। আমরা এটা পার্লামেন্টে আমার রেগুলার ফেস করতে হয়, আবার নতুন নতুন অনেকে আবার ইয়ে করছে, অনেকেই বলে, অনেকে তো সিরিয়াল কিলার বানায় ফেলছে। তো এখানে আমি বলি, আমরা ডিক্লারেশন দিয়ে যা করার তা করেছি, আমরা কোনো লুকাই নাই। উই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট উই আর গোইং। উনি বলছেন যে সরকার যেটা করেছে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম না। তারটা যদি সমর্থনই করতাম তাহলে তার যুদ্ধ ঘোষণা। সুতরাং ওনারা বলতে চান যে আমরা ওনাদেরকে মেরেছি। আমাদেরও 20,000 লোক মারা গেছে, তারা বজ্রাঘাতে মারা যায়নি। সুতরাং ওনারা যদি ওপেন করতে চান ওপেন হবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার কথাটাকেই আনি, আপনারাই তো পড়াবেন ছাত্রদেরকে। আমরা বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল ছিলাম। জি অবশ্যই, আমি আপনাদের ছাত্র সংগঠনে ছিলাম। আমি এটা অনেকে ভুলে গেছে। এখন আমাদের মতো রাজনৈতিক দল, সেদিন বললাম, সঠিকটা যদি করতাম তো বেটা আমি ক্ষমতায় থাকতাম। আমার আজকে এই জায়গায় ঠাট্টা করতেছ, আমাকে তো ঠাট্টা করতে অবশ্যই। আমরা যে সাইজ আপ হয়েছি, আমাদের যে অবস্থানটা শুকিয়ে গেছে, সেটা থেকে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষাটা কি? ওইটা আপনি বললেন, যদি তর্কের খাতিরেও ধরে নি বিএনপির ওই স্ট্যান্ডটা কারেক্টলি হয়নি। এখনো আমি বলছি, এখনো বিভিন্ন যে নির্বাচন হচ্ছে, আমি কখনোই কিন্তু এই ভুলের মানে পা দেওয়ার লোক না। আমি মনে করি বিএনপি পার্টি হিসাবে বিধ্বস্ত হোক, সংকুচিত হোক, আঘাতপ্রাপ্ত হোক, কিন্তু তারপরও তাদের একটা সমর্থনের একটা বেশ বড় অংশের লোকের সমর্থন আছে। সমর্থনটা শুধু মুখে মুখে না, প্যাশনেটলি সমর্থন আছে। সেই জায়গায় আমি তো ভাই একথা সরকারকেও বলেছি যে এই সমর্থনের মাত্রাটা যদি 35 থেকে 40-এর একটা অঙ্কে নিই, তাহলে প্রশ্নটা হলো যে এই 35 থেকে 40 আমি মঈনুদ্দিন খান যেভাবে মুক্তিযুদ্ধকে বিবেচনা করি সে করে না। আমার যিনি আইকন, তার কাছে তিনি আইকন নন। আমি যেভাবে মাই অ্যাঙ্গুলারিটি অফ থট অফ পলিটিক্স অ্যান্ড ফিউচার, তারটার সাথে সে আমারটার সাথে একমত না। নাও ইউ ক্যান কাম আপ উইথ এ ভেরি পার্জনেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হলো, তাহলে আমি কি করব? এই কি করার দুইটা ইতিহাস দিচ্ছি। একটা হলো পল পট কাম্পুচিয়াতে গেছিল, একদম আন্ডা বাচ্চা মেরে ফেলো, মারছে। বিরোধীদের যারা বিরোধী, বাচ্চাকেও মেরে ফেলছে, বলে এই বিরোধিতা করবে। পাশের ভিয়েতনাম স্কুলিং এ নিয়ে গেছে। সেখানে আমাকে যদি বলেন, আমি বলবো যে আপনি একটি জাতির 35, 40, হোয়াটএভার 30% যদি ধরেন, এই পপুলেশনকে জাস্ট সাপ্রেস করে, সাবজুগেট করে, অপ্রেস করে আপনি এগোতে পারবেন না। এগোতে পারবেন না, ইন লং রান এগোতে পারবেন না। তাহলে কি করা? এদেরকে আপনাকে লং আর্ডুয়াস ডিবেটে পরাজিত করতে হবে। এইটার কোনো খুবই কারেক্ট কথা, এইটার কোনো সরাসরি আমি এই বক্তব্যের লোক, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম আমি এই বক্তব্যের লোক। আমি শুধু বলছি, শেষ করে দিচ্ছি, কিন্তু এখনকার কম্পোজিশনটা যেভাবে দাঁড়িয়ে আছে, এই কম্পোজিশনের মধ্যে আমি আপনাকে একটা কথা, 2019 একটা আছে, এবং ইউ নো মোর দেন সার্টেন। 19কে যদি আমরা শেপ করতে চাই, ওইখানে যদি আমরা কারিগরি করতে চাই যে আমরা দিচ্ছি না ইলেকশন, অমুক না তমুক না, আমরা বিপদগ্রস্ত হব। সো দেয়ার উইল বি ইলেকশন, যেটা 19 ক্রস করবে না। গেট ইউরসেলফ প্রিপেয়ার্ড ফর দ্যাট। আপনি ব্যাপক জনগণকে আপনার, যেমন এই একটা এক্সাম্পল দেখায় শেষ করি, ইউ উইল গো উইথ মি। আরে মানুষ এই দেশে যেখানে যেখানে যাচ্ছে, একটা কাজও আমরা করতে পারিনি। আমরা এয়ারপোর্ট করতে গেছিলাম না, মানুষের ধাক্কা খেয়ে আমরা বলছি যে না, এখন এয়ারপোর্ট করব না। আমরা ইয়ে করতে যাইনি, ডিওএইচএস করতে যাইনি, রামগঞ্জ বলতে, এটা কি বলে, রায়পুরাতে, ওইখান থেকে হেলিকপ্টারে আমাদেরকে উইথড্র করতে হয়েছে। সো ইফ পিপল আর উইথ ইউ, তারা যদি নামে,
আজকে রাত্রে নামে, কালকে রাত্রে ঘটনা অন্যরকম হবে। জি। আচ্ছা, আমি বাদল ভাইকে খুবই ধন্যবাদ জানাই, উনি খুব কনস্ট্রাকটিভ একটা কথা বলেছেন এবং এটা কিন্তু খুব আমাদের পলিটিক্স সবচেয়ে বড় ডিবেট হচ্ছে এটা। বাদল ভাই খুবই চমৎকার একটা কথা বলেছেন যে আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে দেখি 35 থেকে 40% ওইভাবে দেখে, ধরে নিচ্ছে 30 থেকে তার মানে 40% 35-40% মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে না সেটা না, তো তারা অন্যভাবে দেখে, অন্যভাবে তো দেখতে পারে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেখাই বাদল ভাই, কিছুক্ষণ আগে দেখেন আমার খুবই ভালো লাগছে আপনার সাথে আমি এই কথাগুলো বলতে পারছি, এটা অনেকদিন আপনাদের প্রোগ্রাম দেখে মনে তো বলি। আপনি কিছুক্ষণ আগে বললেন না যে এই সরকার এসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে। বাদল ভাই আপনি খেয়াল করেন, আমি কুতর্ক করার জন্য বলছি না, আপনি নিজেই অনুষ্ঠান যখন শুরু হয়েছে আপনি বলছেন গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো দাঁড়ায় নাই, আমাদের লাস্ট ইলেকশনটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল। এটা আপনি বলেন না, এটা আমি বললাম, কারণ সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা পৃথিবীতে কোনোদিনই কোনো ইলেকশন হয় নাই। এখন আপনি যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনার চোখে মনে হচ্ছে এই সরকার এসে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে ফিরিয়ে এনেছে, আমার চোখে এটা মনে হচ্ছে না, বা খুব আংশিকভাবে মনে হচ্ছে। যুদ্ধ অপরাধীদের বিচার করার ইস্যু ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আনে নাই। আপনি একটা করে এক্সাম্পল দেই, মুক্তিযুদ্ধের প্রধান চেতনা আপনি বলেছেন গণতন্ত্র। এই আওয়ামী লীগ গভর্নমেন্ট 2015 সনে ক্ষমতা আসার পর গণতন্ত্র সবচেয়ে দুরবস্থা আছে। আমি যদি 1991 সনের পরে বিকাশটা ধরি, সবচেয়ে প্রশ্নবিদ্ধ ইলেকশন 2015 সনের ইলেকশন, বাংলাদেশের ইতিহাসে না সম্ভবত পৃথিবীর ইতিহাসেও। সেকেন্ড হচ্ছে বলছেন আপনি যে অর্থনৈতিক সাম্য, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন আমাদের সাথে আলোচনার সময় আর্টিকেল 14-এ ইমানসিপেশন অফ দ্য পিজেন্ট এন্ড ওয়ার্কার, বাংলাদেশের দরিদ্র মানুষের শোষণ মুক্তির কথা বলা হয়েছে। আমাদের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের চেতনা ছিল অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের আরেকটা অনেক বড় ইয়ে ছিল ধর্মনিরপেক্ষতা, আপনি বলেছেন। আপনি যদি বলেন এখানেও তো সরকার ব্যর্থ, কারণ আপনি যদি রাষ্ট্র ধর্ম ইসলাম রাখেন তাহলে আপনি ধর্মনিরপেক্ষতা কোথায় প্রতিষ্ঠা করলেন? এবং আপনি যে চোখে দেখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেছে, কারণ এখানে বঙ্গবন্ধুর সন্তান ক্ষমতা আছে। আমরা তো ওই চোখে দেখি না, আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে দুর্নীতি না করা, দলীয়করণ না করা, আঞ্চলিকীকরণ না করা, গুম না করা, ক্রস ফায়ার না করা, রুল অফ ল প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য দূর করা এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। আমি কি ভুল বলেছি? এগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এগুলি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমি বলতে পারি না এই সরকার প্রতিষ্ঠা করেছে। লাস্ট আরেকটা কথা আপনাকে বলি, আপনি একটা কথা বলেছেন 30 থেকে 40% মানুষকে তারা কি করবেন, আপনি খুব কারেক্টলি বলেছেন যে তাদেরকে আপনি ভালো মতো বুঝান, আপনি কিন্তু আমি মনে করি তার চেয়ে বড় জরুরি হচ্ছে তাদেরকে আপনি বেটার গভর্নেন্স দেন। আপনি সবার চোখে দেখান যে যারা এই 35 থেকে 40% মানুষ তো চিরস্থায়ীভাবে পণ করে বসে নাই যে আমি বিএনপিকে সাপোর্ট করবো, তাদেরকে আপনারা দেখান যে বিএনপির আমলে ক্রস ফায়ার হতো, গুম হতো, আমার আমলে কিচ্ছু হয় না। বিএনপির আমলে বগুড়ার লোক চাকরি পেত, ফেনীর লোক চাকরি পেত, আমার আমলে গোপালগঞ্জের লোক চাকরি পায় না। তাদেরকে আপনি দেখান যে বিএনপি পাকিস্তানের পা চাটে, আমরা ভারতের পা চাটি না। তাদেরকে আপনি দেখান বাংলাদেশ বিরোধী রামপাল প্রজেক্ট বা অন্য কোনো কিছু আমাদের দেশে হয় না। তাদেরকে আপনি দেখান যে এই দেশে প্রত্যেকটা নাগরিকের মানবিক মর্যাদা বোধ আছে, এখানে কোনো দুর্নীতি হয় না, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে বিচার বিভাগ স্বাধীন রয়েছে। আপনি যখন দেখাতে পারবেন যে যারা মুক্তিযুদ্ধের অন্য চোখে দেখে তাদের চেয়ে আপনি অনেক বেটার রুলার, তখন ওই 35 থেকে 40%-এর মধ্যে অর্ধেক আপনার দলে চলে আসবে, আপনার সমস্যা শেষ। এত জার্গন করা, এত পিটানো, এত জোর করে প্রতিষ্ঠা করা দরকার তো নেই। আপনি বেটার শাসন দেন। আপনি যদি সত্যি মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করেন, আপনার শাসন ব্যবস্থা তো যারা মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে না বলে আপনারা মনে করেন, তাদের চেয়ে অনেক বেটার হওয়া দরকার, অনেক বেটার হওয়া জরুরি। অনেক বেটার কি হয়েছে? আপনাদের দুজনের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দর্শকরা কয়েকটা প্রশ্ন, এই মুহূর্তে তাদের প্রশ্ন, আপনাদের অবস্থানটা তারা জানতে চান। এটি হচ্ছে রামপাল ইস্যুতে, এটি হচ্ছে দেশের যে বন্যা পরিস্থিতি মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলকে আক্রান্ত করেছে, সেখানে মানুষের যে দুর্ভোগ, সেখানে সরকার এবং রাজনীতিবিদদের ভূমিকা যথাযথ মনে করেন কিনা, এবং তৃতীয়ত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তারা এই প্রক্রিয়াটাকে সমর্থন করেন। বিএনপি নতুন কমিটিতে হচ্ছে, সেখানে যুদ্ধাপরাধীদের সন্তানরা আছে, সেই প্রশ্ন কি মনে করেন? এবং দুজন যুদ্ধাপরাধীর সন্তান, একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তার, এবং আরেকজনের মৃত্যুদণ্ডাদেশ আছে, সেটি এখন রিভিউতে আছে। তাদের সন্তানদেরকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। তো এইসব বিষয়ে আপনাদের অবস্থান কি তারা জানতে চান। আপনারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের সাথে একমত। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকের উচিত যারা মুক্তিযুদ্ধকে অন্যভাবে থাকে তাদেরকে নিজেদের দল নিয়ে আসা। আমি শুধু প্রক্রিয়ার ক্ষেত্রে বলেছি আপনি বেটার গভর্নেন্স দিয়ে নিয়ে আসেন। আপনি যে শ্রেয়তর শাসক, আপনার মধ্যে যে মানবিক মূল্যবোধ, আপনার মধ্যে যে দুর্নীতিহীনতা, আপনার মধ্যে যে আইনের শাসনের প্রতি আস্থা, মনোযোগের প্রতি আস্থা বেশি, আপনি আপনার গুণ দিয়ে মানুষকে মুগ্ধ করে নিয়ে আসেন। মানুষকে পিটায়, মানুষকে বন্দি করে, মানুষকে সাফোকেট করে নিয়ে আসেন না পলপটের মতো। এটা হচ্ছে আমার কথা। আর বাদল ভাই বলুন কি 3টা বিষয় আমরা বলবো।
জি, এই তিনটে বিষয় আপনার মতামত বললে ওনার একসঙ্গে বলতে সুবিধা হবে, সময় তো বেশি নেই। আচ্ছা, রামপাল ইস্যুতে আমি পত্রিকা অজস্রবার লিখেছি, আমার মতে এই সরকার এনার্জি সেক্টরে সরকার অনেক সাফল্য পেয়েছে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে। বিদ্যুৎ উৎপাদন যদি বৃদ্ধি করতে হয়, বাংলাদেশে অন্য জায়গায় নাই, বাংলাদেশে সবচেয়ে বেশি প্রোটেক্টেড আমাদের করতে হবে সুন্দরবনকে। বাংলাদেশের সকল সমস্যার সমাধান সম্ভব, কিন্তু সুন্দরবন গেলে তো আমরা পাবো না। কোনোভাবেই রামপাল প্রজেক্ট ওখানে করা উচিত না। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম লঙ্ঘন হবে। এবং সুলতানা কামালের মতো, যাকে আমরা জানি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের মানুষ, উনিও বলেছেন এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ হবে। আর সেকেন্ড ইস্যু বলেছেন বন্যা। আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় দুর্ভাগ্য যে আমরা সকল কিছু নিয়ে আলোচনা করি, বন্যা নিয়ে আলোচনা করি না। সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ, আমরা প্রত্যেকে উপযুক্ত গুরুত্ব দিয়ে সমস্যাটা সমাধান করতে এবং নোটিশে নিতে ব্যর্থ হয়েছে। থার্ড, আপনি যেটা বলেছেন বিএনপি যুদ্ধ অপরাধীদের সন্তানকে দলে নিয়েছে, বিএনপি তো যুদ্ধ অপরাধী বিএনপির মধ্যে ছিল, তো এতে এত আজকে ওটার কি আছে বুঝলাম না। আমি মনে করি কি ধরেন, আমি দুজনের সন্তান, আমি মনে করি যুদ্ধ অপরাধীদের সন্তান দেখেই আমি তাকে সকলভাবে বর্জন করব, এটা ঠিক না। যুদ্ধ অপরাধীদের সন্তান যদি যুদ্ধ অপরাধীদের মতো চিন্তা চেতনা ধারণ করে এবং এটার যদি প্রমাণ বা বহিঃপ্রকাশ আমরা দেখি, শুধুমাত্র তখন আমরা তাদেরকে সমভাবে ঘৃণা করব। মুক্তিযোদ্ধার যে সন্তান আছে তারা কি আপনার ডিরেইলড হতে পারে না? আবার খারাপ লোকের সন্তান যে আছে সে ভালো হতে পারে না? কাজে শুধু সন্তান এই বিবেচনায় পরিত্যাজ্য না করে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের ভিত্তিতে দেখাটা একটা স্কোপ আছে বলে আমি মনে করি। মজিদুর রহমান খান বাবা, আমাদের দেশে এখনো গণতন্ত্র আছে, তার প্রমাণ হলো আসিফ নজরুল কথা বলতেছে। আমি বলছি এখনো গণতন্ত্র আছে, কিছুটা আছে। ই ক্যানট ডিনাই। মানে পৃথিবীর আমি অন্তত 100টা দেশের নাম গড় করে বলে যাব, এতটুকু কথা বলতে পারবে না। বাট এট দ্য সেম টাইম আমি সরকারকে বলবো, এই যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্তত তার অন্তরের বলছে যে আমি আমার অন্তরের কথা, আমার অন্তরের আর্তিকে জানাচ্ছি, আমি সেই আর্তিটা শুনতে বলবো। সেটা যদি না শুনে প্রবলেমটা কি হয়? রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি একটা কথা বলি, একটা ফেমাস কোট আছে, where there is democracy dog barks, where there is no democracy dog may bite. যেই দেশে গণতন্ত্র আছে ওই দেশের কুত্তাগুলো ঘেউ ঘেউ করে, আর যদি গণতন্ত্র না থাকে তাহলে কামড় দেবে। বাকিটা সরকার বুঝবে, যেই সরকারের আমি আই এম অলসো এ পার্ট। সো এই যে আমি প্রথমে আপনাকে বলেছিলাম অন কোর পয়েন্ট তার আর আমার কিন্তু বিতর্কের জায়গা নাই, বাট একই জিনিসকে আমরা দুইভাবে দেখছি। ফাইন, হোয়াট ইজ দ্য রং? এক। দ্বিতীয় প্রশ্নটা আমি বলি, ওই যেভাবে সে এক নাগারে বলে গেল সরকার এটা কি করেছে, ওইটা কি করেছে, সেটা কি করেছে, ওরকম করলে তো একটা আদর্শ অবস্থান হচ্ছে। আমার আর তার এখানে এসে কথা বলার, এদেশে রুল অফ ল আছে, এই দেশে মানবাধিকার কমিশন খুব সক্রিয়, সব থাকলে আমাদের কাজ থাকতো না, আর কোনো কাজ থাকতো না। ওইগুলোতে ব্যর্থ হয়ে আছে। আমি এক লাইনে বলেছি, উনি এক্সপ্লেইন করে বলছেন। ওই জায়গাগুলো অ্যাচিভ করাটাই হলো সংগ্রাম। বঙ্গবন্ধুর সন্তান ক্ষমতায় আছে বলে না, আমি খুব পরিষ্কার ভাবে মনে করি যে রাইট এট দ্য মোমেন্ট হোয়াট শি হ্যাজ অ্যাচিভড, পারসন হোয়াট শি হ্যাজ অ্যাচিভড, আমি মনে করি অন্য কারো পক্ষে এই মুহূর্তে ওই অ্যাচিভমেন্ট করা সম্ভব না। শি ইজ টেকিং দ্য হোল কান্ট্রি অন দ্য রাইট ট্র্যাক, এটা ডেভেলপমেন্টের ট্র্যাকে নিয়ে আসছে। বাকি জায়গার গ্যাপ আছে, সেই গ্যাপটা পূর্ণ করার জন্য আমার আহ্বান আসিফ নজরুল সাহেবদের মতো আরো যারা আছেন তাদের প্রত্যেকের কথা ভেন্টিলেটেড হতে দেন, আরো বেশি করে বলুক। কারণ সে তো একবারও বলছে না যে এইটা করতে হবে ওইটা করতে হবে, সেটা না। হি ইজ নট ব্যাংকিং অন সার্টেন থিংস, কিন্তু যেই একাডেমিক যেই আলোচনা সেটাকে তো সাধুবাদ জানাতে হবে, আমি এটা মনে করি। তিনটা প্রশ্ন বলেছেন, সেই তিনটা প্রশ্নের জায়গা বলি। রামপালের বিষয় নিয়ে মানে যেভাবে দাঁড়িয়ে আছে আমি সেভাবে দাঁড়িয়ে নেই। মানে যেভাবে ওনারা অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, রামপাল এটা মেরে ফেলবে, ওইটা শেষ করে ফেলবে, আই ডোন্ট এগ্রি অন দ্যাট, আমি সেটা এগ্রি করি না। বন্যার ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, একটা সক্রিয়, যদিও অনেকের কাছে খারাপ লাগবে, একটা সক্রিয় পার্লামেন্ট কিন্তু দেশে বর্তমান মুহূর্তে বর্তমান। সো যেখানে বন্যা হচ্ছে সেখানে নিজের জাগতিক স্বার্থে কিন্তু পার্লামেন্ট মেম্বাররা সব যার যার এলাকায় আছে, কেউ ঢাকায় নাই।
মানে যে ফ্লাডেড এলাকাগুলোতে নিজের মতো করে সরকারের সাহায্য নিয়ে তারা চেষ্টা করছে। তার কারণ হলো এটা তাদের এক্সিস্টেন্সের জন্য দরকার। এইটুক বুঝছে যে যদি বন্যার সময় যে জামালপুরে দাঁড়াইতে না পারি, সরিষাবাড়িতে দাঁড়াইতে না পারি, নাগেশ্বরীতে দাঁড়াইতে না পারি, পরে বিপদ হবে। কিন্তু প্রশ্নটা যেটা আছে সেটা হলো এই বন্যার ব্যাপারে এটাও বলা দরকার। এই বন্যাটা যেভাবে আসছে, এই পানি যদি 3 নদীতে সমমাত্রায় আসে, উই উইল হ্যাভ দিস ডিজাস্টার। মানে মেঘনা, ব্রহ্মপুত্র, পদ্মা একই সাথে পানি আনলে ভবিষ্যতে এটা থেকে আমাদের নেই। সেটা নিয়ে আরো বেশি গবেষণা, কিভাবে জীবনে এটার সাথে যাপন করব বন্যার সাথে। এখন তো বিশ্ব বলে ডোন্ট কন্ট্রোল ইট, লিভ উইথ ইট। কিভাবে লিভ করব আরো বেশি আলোচনা, সবাই মিলে করলে আপত্তি নেই। যুদ্ধাপরাধীদের প্রশ্নে আই উইল রাদার গো উইথ হিম। যে অফেন্স করেছে, যে অপরাধ করেছে তাকে ফাঁসি দিয়েছেন। তার ছেলে অপরাধ করলে তারও ফাঁসি দেন। অপরাধ না করলে শুধুমাত্র রক্তের সম্পর্কের কারণে বিচার যদি আপনি করতে যান, অবিচার যদি করতে চান, অত্যাচার যদি করতে চান, ইন আলটিমেট অ্যানালাইসিস। একটা কথা জিল্লুর, এই তোমার অনুষ্ঠান বহুদিন যাবৎ তুলছে, আমার মনে হয় এই অনুষ্ঠানটাও এক ধরনের ঐতিহাসিক হয়ে গেছে, তৃতীয় মাত্রা। একটা কথা পরিষ্কার ভাবে বলে রাখে যে যতই শক্তি প্রয়োগ করি, যতই কিছু মনে করি, তারপরও এই দিনের পরও আরো দিন আছে। এটা মাথায় রাখতে হবে। এটা যদি না হয়, যেমন আমি অন্যভাবে যাব, আমি পার্লামেন্টও এই কথাটা বলেছি। পার্লামেন্টে কয়েকদিন যে বিএনপি ছিল আমরা শুনি নাই, এই জাতি শুনে নাই কি কথাবার্তা হয়েছে দুই পক্ষে। আমি তো পার্লামেন্টে দেখেছি 74 বছরের এক নারী 71 বছরের আর এক নারীকে মানে অপদস্থের চূড়ান্ত করছে, এবং দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হয়েছে, গরু মেরে জুতা দান করেন না, ওই জুতা মানুষ নেয় না। সো লট অফ প্রবলেমস এই জাতির মধ্যে আছে, লট। সেইটার জন্য আমি বলছি যে আমাকে যদি এক লাইনে বলতে পারো, আমি মনে করি এই জাতির এই মুহূর্তে দরকার ঠান্ডা মস্তিষ্কের, দৃঢ় চিত্তের মানুষ, যারা ঝড়ঝাপটার মধ্যেও হ্যাঁ মার খেতে পারি কিন্তু তারপরে সত্যটা বলবো। আমি সেই মানুষকে দেখতে চাই, জাস্ট লাইক রোজা লুক্সেমবার্গ, যে জার্মান বুন্দেস্তাগে দাঁড়িয়ে বলতে পারে, হিটলারের চোখে চোখ রেখে বলতে পারে, দিস পার্লামেন্ট ইজ নট দ্য কোয়েশ্চন অফ মেজরিটি অ্যান্ড মাইনরিটি। হিয়ার the important question is upholding truth. Here I, Rosa Luxemburg, alone represent truth in Germany. Alone, আমি একাই রিপ্রেজেন্ট করি। সো সে মানুষ চাই, সে মানুষ কি নাই? আমি আশাবাদী হই কোথায়? আমরা আলোচনা করছি না, আমরা আশাবাদী হই কোথায়? No, this country doesn't belong to Nibras or Rohan or something. This country belong to Faraz. আমার সেই ছেলেটা 20 বছরের ছেলেটা বাঙালিত্বের 1000 বছরের অহংকার নিয়ে দাঁড়িয়ে গেছে, সেটা বিশ্ব স্বীকার করছে। যেই 20 বছরের একটা ছেলে বলতে পারে না আমি যাব না, আমার বন্ধুদের ছাড়া আমি যাব না, আমি সেই আশা নিয়ে বাঁচতে চাই। ইভেন টু ফলেন পুলিশ, আমাদের দেশের পুলিশের সারা জীবনের ব্যাখ্যা ছিল কনস্টেবলদের বলতে তোরা আগে যা, আমি পিছনে আসি। বাট they took risk and given their life. একজনের কাপড়ও ছিল না, কাপড় ছিল না মানে সে পোশাক পরে আসেনি, পায়জামা। Why don't you discuss আমার ওই কনস্টেবলটা যে শোলকিয়াতে গুলিবিদ্ধ অবস্থায় গুলি করেছে, আটকে দিয়েছে তাদেরকে, কি ছিল? ছেলেটার মাকে সে বলেছে, মা একটু ডিউটি করেই আমি আইতেছি, তোর লয়ে ভাত খাবো, তোর লয়ে ভাত খাওয়া হয়নি। এদের জন্য বেঁচে থাকা, ফোকাস দেন এদের জন্য, এবং তারাই হলো বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক। শেষের দিকে আজকে খুবই খুশি হয়েছি, খুব ভালো লাগলো। বাদল ভাইয়ের কাছে আমি একটা অনুরোধ করবো, শুধু আপনি রামপাল ইস্যুতে প্লিজ আপনি আমার 2-3টা কথা শুধু শুনেন। এক নম্বর হচ্ছে, ভারতের নিজস্ব আইনেই আছে কোন প্রোটেক্টেড ফরেস্টের 25 কিলোমিটার মধ্যে কোনো কয়লা খনি বা কোনো খনি হতে পারবে না। ভারত এটা অত্যন্ত স্ট্রংলি মেনটেন করে। তো যদি 14 কিলোমিটারের মধ্যে যদি কয়লা খনি করা, এত বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা যদি কোনো রিস্কি না হতো, ভারতের আইনে এটা আছে কেন? সেকেন্ড হচ্ছে, শুধুমাত্র জুন মাসেই ভারত 4টা রাজ্যে 8 বছর যাবত স্টাডি করে কয়লা ভিত্তিক তাপ প্রকল্প নিয়েছিল। ওই 4টা রাজ্যের একটা নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে ছত্তিশগড়।
তো তারা যখন প্রচন্ড ভাবে বাধা দিয়েছে রাজ্য সরকার এবং জনগণ, তখন 4টা প্রকল্পই উজ্জ্বল করে ফেলেছে। কিয়োটো প্রোটোকলের পর পৃথিবীতে বিভিন্ন দেশ কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনাদের মতো দেশপ্রেমিক মানুষ যখন রামপাল নিয়ে কথা বলবেন তখন এটা অনেক বেশি স্ট্রং হবে। দেখেন, রামপাল প্রকল্পের রিস্ক যদি ধরেন 10% থাকে, এই 10% রিস্কের কারণে সুন্দরবন যদি শেষ হয়ে যায়, সমস্ত কিছু পৃথিবীতে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু একটা সুন্দরবন ফেরত পাওয়া সম্ভব না। বাদল ভাই, আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা দেশটাকে স্বাধীন করেছেন, দেশটা আপনারা অর্জন করেছেন, রামপাল ইস্যুতে আপনি দুই পক্ষের বক্তব্য শুনেন। আপনি তো আনু মোহাম্মদকে চিনেন, উনার মতো তো খাঁটি মানুষ হয় না, উনি তো ষড়যন্ত্রকারী না। উনাদের বক্তব্যগুলো শুনেন, আপনারা সংসদে বিষয়টা তুলে ধরেন। আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করলাম রামপাল ইস্যুতে আর কি। আমি এই আমাদের সঞ্চালকের মাধ্যমে তোমাকে একটা পাল্টা রিকোয়েস্ট জি, সেটা হলো যে আমাদের সংসদে একটা পিটিশন কমিটি আছে। জি, পিটিশন কমিটির আদলটা ব্রিটিশ প্যাটার্নে। জি, আমি এটা জানি। বেসরকারি নাগরিকরাও, বেসরকারি নাগরিক চিঠি দিতে পারে, সেটা যদি পিটিশন কমিটিতে অ্যাকসেপ্টেড হয় তাহলে পার্লামেন্ট ওটার উপরে আলোচনা করতে করবে না। আমি আসছি, আচ্ছা, আমি দিব। আমি পিটিশন কমিটিতে এটা আপনারা একটা তোলেন, একজন সদস্যর স্বাক্ষর দরকার। আমি টেলিভিশনে বলছি, ঠিক আছে, ইউ সেন্ড দ্য পিটিশন, আমি পিটিশন আপনারা পাঠান, এবং তারপরে যদি পিটিশন কমিটি এটা আদলে না নেন তাহলে এই চ্যানেল আই জিল্লুস সাহেবরা রইলেন যে আমরা সংসদের কাছে আমাদের কথাটি বলিতে চাইয়েছিলাম, ওনারা এটা বাস্কেটে ফেলে দিয়েছেন। আপনার আর কিছুর দরকার নেই। দ্যাট ইজ মোর দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ইউ কন্টিনিউ।